আসলে বেশ কয়েকটা বিষয় ছিল, 4-5টা বিষয়ের উপর কথা বলতে চেয়েছিলাম। আমি আসলে চুজ করেছিলাম মাজারের বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আর বর্তমান যে প্রেক্ষাপটটা দেখেন, আপনার শেরেবাংলা একে ফজলুল হকের নাম মনে আছে? উনি একটা কথা বলেছিলেন, ভারতীয় দাদারা যখন আমার পক্ষে কথা বলবে তখন ধরে নেবেন কোনো না কোনোভাবে আমি দেশের বিপক্ষে চলে গেছি, আমি ভারতের দালালি করতেছি। এটা আমার কথা না, এটা হলো আমাদের শেরেবাংলা একে ফজলুল হকের কথা। এখন দেখেন, বাংলাদেশে বেশ কিছু শিশু মারা যাচ্ছে, বেশ কিছু, মানে সেটা তুলনামূলকভাবে অনেক বেশি। এরকম একটা মানুষ মারা যেতে দেখেছিলাম আমরা শেখ হাসিনার আমলে। করোনার কথা আপনাদের মনে আছে না? করোনার সময় কি হতো, যে ব্যক্তিটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাকেও করোনা দেখায় ওই মৃত্যুর লিস্টে দিয়ে দেওয়া হতো। তার কারণে কি হয়েছিল, মাত্র 12,000 কোটি টাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শেখ হাসিনা আনতে পেরেছিল। এখন হামের বিষয়টা কি হয়েছে দেখেন, যে মানে ঠান্ডাজনিত কারণে, অন্যান্য কারণে যারা মারা যাচ্ছে তাদেরকেও এই লিস্টের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো না কোনোভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। দেখেন যে কিছু শুয়োরের বাচ্চা, কিছু বাচ্চা শুয়োর সুশীলের পোশাক পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসির দাবি তুলতেছে। এদেরকে আমরা চিনতাম, কখন চিনতাম জানেন? যখন মঞ্চ 71 তৈরি হয়েছিল, ওই যে কয়জন বুড়ো মানুষ মিলে, শুয়োরের বাচ্চা মিলে মঞ্চ 71 তৈরি হয়েছিল, ওরা কি করলো, সুশীলের পোশাকে এসে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সময় এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে আমার এত মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা কোন জায়গায়? আপনারা যখন চুক্তি নিয়ে কথা বলেন তখন এই কথাটা একটু বলেন, গত 16 বছরে শেখ হাসিনা ভারতের সাথে কি কি চুক্তি করছিল একটু সামনে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, অত চুক্তি সামনে আনার দরকার নাই, আদানির সাথে কি চুক্তি হয়েছিল সেটা একটু সামনে নিয়ে আসেন। সেই কথাটা কেউ বলবে না। এরা শুধু ভারতের দালালি কিভাবে করতে হয় সেটা বলবে। দেখেন, হাম রুবেলা নিয়ে এখানে কোনো কনসিডার নেই, এটা আমাদের জাতীয় ইস্যু হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আগামী দিনে যেন অন্য কোনো বাচ্চা, আরেকটা বাচ্চাও যেন মারা না যায়, আমরা এর পক্ষে। কিন্তু দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখনই ফেলে দেওয়া যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখনই আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে, তখন আরেকটা বিষয়কে দাঁড় করানো যাবে, নির্বাচনটা বৈধ ছিল না সাংবিধানিকভাবে। আমার কথাটা বুঝতে পারলেন? এই নির্বাচনটা হওয়ার কথা ছিল কতই, 2029 সালে। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করায় ফেলানো যায়, তখন তারা এই আওয়াজটা তুলে দিবে যে এই নির্বাচন কখনোই বৈধ ছিল না, এই নির্বাচনে অবৈধ হওয়ার কারণে এখনো শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনাদেরকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের মাধ্যমে বলে দেই, ছাত্রদল, ছাত্র শিবির যারা আমরা ছিলাম, আমাদের দেখা হতো জেলখানায়। আমরা ভাইয়ের মতো পাশে দাঁড়াতাম। কি কারণে? ওই রিমান্ডে নিয়ে আচ্ছা মতো পিটাইতাম। ওই রিমান্ডে সে ঠিক মতো চিকিৎসা না দিয়ে জেলখানায় আবার ঢুকাই দিত। আমরা আপন ভাইয়ের মতো বসে সেবা যত্ন করতাম। আমার সেবা আরেকজন করতো, আরেকজনের সেবা আমরা করতাম। আমরা যেন সেই দিনগুলো ভুলে না যাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই আর বিতর্কিত করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে গেলেই আমাদের তারেক জিয়া রহমানকে বিতর্কিত করতে হবে। আর তারেক জিয়া রহমানকে কোনো মতো বিতর্কিত করলে তৃতীয় শক্তি এখানে কোনো না কোনোভাবে ইনভলভ হবেই হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? অনেকেই বলতেছে, দেখেন শেখ হাসিনার কিছু অডিও বার্তা ভাইরাল হচ্ছে যে আমি ওই আমার যে প্লেনে ভারত পাঠানো হয়েছিল, ওই প্লেনটা পাঠাইলে আমি আবার মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে যাইতে চাই। এই কথাটা কেন বলেছে জানেন? কারণ শেখ হাসিনা আর আসবে না, ওনার বয়স তো 80 পার হয়েছে, তাই না? আমরা সবসময় শুধু ওই কলকাতার দিকে নজর না রেখে একটু লন্ডনের দিকেও নজর রাখতে চাই, যেন এখানে কোনোভাবে টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ইনভলভ করা না হয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা যারা সংগ্রাম করেছিলাম, রাজনীতি না বুঝে আন্দোলন সংগ্রাম করেছিলাম, এই জুলাই সংশ্লিষ্ট যারা আছে সবাই এখন রাজনীতি নিয়ে চোখ খুলে গেছে। আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, অল্প সময়ের ভিতর আমরা রাজনীতিগুলো একদম A to Z বুঝে যাওয়ার চেষ্টা করব এবং আগামীর দেশটা আমরা জেন আলফার কাছে বুঝে দিয়ে আমরা আমাদের জায়গা থেকে সরে যাবো ইনশাল্লাহ। এবং শেখ হাসিনার যে বার্তাগুলো আসতেছে, এই বার্তাগুলোর বিপরীতমুখী কি বার্তা দিতে পারে সেদিকে নজর রাখার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।